যে ভয়াবহ দিন গেছে আসলে এগুলা কিভাবে বলবো আমি নিজেও কিছু বুঝতে পারতেছি না। আল্লাহ আমার হায়াত রাখছিল বিদায় আমি বেঁচে গেছি। যদি আমার গুলিটা এদিক করতো হয়তো আজকে আপনাদের সামনে এইভাবে আমি কথা বলতে পারতাম না। আসলে অভিজ্ঞতা আর দেখা, এখানে অভিজ্ঞতা তো আসলে কি বলবো, এনে তো আমরা যা দেখছি, মানে ইউটিউব বা মোবাইলে সাধারণ মানুষ যেগুলা দেখছে, আপনার হলো ১০০-র মধ্যে ২০% শুধু তারা দেখছে, ৮০%ই দেখতে পারে নাই অনেকেই। কারণ আমি জুলাই থেকে শুরু থেকেই মানে এই স্বৈরাচার সরকারের যে বিভিন্ন রকমের যে সমস্যাগুলো, সাধারণ মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতেছিল না, এটার একটা ক্ষোভের জায়গা থেকে আমি ছাত্রদের সাথে সম্পৃক্ত হই এবং আমি বেশিরভাগই শাহবাগেই আড্ডা দিই। সেখান থেকেই ওদের সাথে আরো বেশি সম্পৃক্ত এবং টিএসসিতে আমি যাওয়া আসা করি। ওদের যত প্রকারের মানে সহযোগিতা, প্রথম অবস্থায় আমি এই সহযোগিতা মানে ওদের সাথে থাকেই বিভিন্ন রকমের সহযোগিতা করি এবং ওদের স্লোগান, মিছিল সবখানেই আমি অ্যাটেন্ড হই। আসলে আমি ওদেরকে দেখি এই রোদ্রের মধ্যে মিছিল করে, পুলিশ গোলাগুলি করে, এদিক ছাত্রলীগ, আওয়ামী লীগ বিভিন্ন রকম তাদেরকে হয়রানিমূলক বা লাঠিচার্জ করে। তো আমি ভাবলাম যে আসলে ওদেরকে তো আমার সেরকম ভাবে আমার অর্থ নাই, যে একটু যদি আমি কোনোভাবে তাদেরকে সহযোগিতা করতে পারি, মনে হয় আমার একটা আত্মার শান্তি লাগবে আর কি, এরকম একটা অবস্থা। তো আমার অর্থের অনুযায়ী ওই হিসাবেই আমি কিছু কিছু অল্প সম পরিমাণ পানি কিনে ওদেরকে সহযোগিতা করি, কারণ প্রখর রৌদ্র মধ্যে তারা মিছিল বিভিন্ন জায়গায় যাওয়া আসা করে, যে আমার মনে হচ্ছে যে ওদেরকে যদি এক গ্লাস পানি খাওয়াইতে পারতাম তবুও মনে হয় আমার আত্মাটা শান্তি পাইতো, এরকম অবস্থা একটা ছিল আর কি। এভাবেই তাদেরকে আমি অনেক আরো বিভিন্ন প্রকারে হেল্প করছি। এটা যদি ছাত্ররা এইভাবে কথা বলে তাহলে সেটা সম্পূর্ণরূপেই ভুল। এখানে ছাত্র এবং শিক্ষক নিয়ে বড় বিষয় না, এখানে সারা বাংলাদেশের মানুষ যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে ছিল সবাই যে যেভাবে পারছে সহযোগিতা করছে। আপনি দেখছেন যে একজন পেয়ারাওয়ালা কিন্তু আপনার এক ভ্যান পেয়ারা নিয়ে ছাত্রদের মাঝে বিল্লি করছে। তাহলে এটা কি আমাদের কৃতিত্ব না? এটা যদি ছাত্ররা বলে যে আমরাই সবকিছু করছি তাহলে এটা তারা ভুল ভুল বলতেছে। কারণ ছাত্ররা একাশি কিছু করতে পারে না, এখানে ঘর থেকে বাবা মারাও পর্যন্ত বাইরে হয়েছে। একজন যে স্টুডেন্ট, ওর স্টুডেন্টকে ওর বাবা মা পাঠাই দিছে রাস্তায় এবং শেষমেশ বাবা মাও ঠিক থাকতে পারে নাই ঘরে, সেই বাবা মাও রাস্তায় নামে আসছে। আসলে পুলিশ তো আমাদের সবার জন্য, কারণ পুলিশ হলো সাধারণ মানুষের জন্য। আসলে ওদের যে ওই সময় ভূমিকাটা ছিল, তারা সাধারণ মানুষের মতো ছিল না, তারা মনে হয় এক ধরনের ফেসিবাদ কায়েম করে ফেলছে ওরাও। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে যারাই বলছে তাদেরকে মনে হয় গুলি করতেছে, লাঠিচার্জ করতেছে। মানে পুলিশ মানে তখনকার সময় ছিল একটা আতঙ্কের সময়, মানে পুলিশের ড্রেসটা দেখলেও মনে হয় একটা ভয় লাগতো, এরকম একটা অবস্থান ছিল পুলিশের। হ্যাঁ, আসলে অবশ্যই রাজনৈতিক পরিচয় আছে। আমি ২০০২ সালে আমি আমার এলাকায় মানে আমার ইউনিয়নের ছাত্রদলের কোষাধ্যক্ষ সম্পাদক ছিলাম। তো আমি রাজনীতি বলতে আমি বিএনপিকে যখন এই সরকারের বিএনপি থেকে আগে থেকে আমি সাপোর্ট করতাম এবং বিএনপি করতাম, ছাত্রদল করতাম। তো আমি হাতিরপুলে আমার এক সিনিয়র বড় ভাই আছে, ঢাকা ইউনিভার্সিটির একসময় উনি আহ, ছিলেন, সেক্রেটারি ছিলেন, ফিরোজ ভাই, এখন বর্তমানে স্বেচ্ছাসেবক দলের উনি সেক্রেটারি আর কি। তো উনার সাথে সময় দিতাম, বিভিন্ন সময় উনিও গাইডলাইন দিত। আমি ছাত্রদের কাছে গোপনভাবে যাইতাম, যে কিভাবে কি করতে হবে না করতে হবে, কোথায় কি করতে হবে সবকিছুই। অনেক ছাত্র পরিচিত আছে, বিএনপি ছেলেদের সাথে পরিচয় আছে, এইভাবে সহযোগিতা করতাম। এর মধ্যে যখন আমার কে বা কারা টের দিল যে আমি এটার আদান প্রদান করতেছি বা বিভিন্ন রকমের সহযোগিতা ওদের সাথে করতেছি, এর মধ্যে একদিন আমার পুলিশ অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করার পরে আমাকে শাহবাগ থানায় নিয়ে গেলো। আমার যত ভিডিও ফুটেজ ছিল তারা অলরেডি আমার মোবাইল থেকে সবকিছু ডিলিট করে দিল। তারপরে এর মধ্যে ওরা আমরা চালান দিয়ে দিবে, মামলা দিবে, এই দিবে সেই দিবে, মানে বিভিন্ন রকম আমার টর্চারিং শুরু করে দিছে। তো আল্লাহ হয়তো আমার ভাগ্য ভালো রাখছিল এবং ওই থানায় আমার এক পরিচিত খুব ক্লোজ নিয়ারেস্ট বড় ভাই ছিল, মাইনুল ইসলাম পুলক, এসআই। উনি আমাকে প্রচুর পরিমাণে সহযোগিতা করেন। কারণ উনি যদি ওই দিন না থাকতো, ওই সময় হয়তো মনে হয় আমার কোনো পুলিশ গুলি করে দিতে পারতো বা আমি ওই সময় জেলে চলে যাইতাম আর কি, এরকম একটা পজিশনে ছিল আমার আর কি। তো আমাকে মাইনুল ইসলাম পুলক ভাই অনেক সহযোগিতা করছে আর কি। আসলে আমি আমার বাসা হলো কাঁঠালবাগান পুকুরপাড় মসজিদের পাশেই। তো আমি ওই দিন রাত প্রায় 10:30, 3 তারিখে 10:30টার পরে আর কি বাসায় আসি। আসার পরে সকালে আমি ঠিক আনুমানিক 10টা, 10:30টার পরে বাসা থেকে বাইর হই।
তো আমি ভাবলাম যে আজ প্রতিদিনই হাতিরপুলের ওই সাইড দিয়ে আমি শাহবাগে যাই এবং আন্দোলনে ওদের সাথে শরিক হই। তো আমি ভাবলাম যে আজকে এই দিক দিয়ে ঢুকি, আমার শর্টকাটে বাংলা মোটর হয়ে ঢুকি। তো আমি এই দিক দিয়ে বাংলা মোটর হয়ে ঢুকছি। এর মধ্যে দেখি যে বিরাট মিছিল এবং গ্যামজাম। আমি মনে করছি তাহলে এখানে স্টুডেন্টরা বা সব মিলিয়ে দেখা যাচ্ছে সাধারণ মানুষ, স্টুডেন্ট বিভিন্ন রকমের। তো আমি মনে করছি যেহেতু যারা আন্দোলনকারী তারাই যেহেতু, তাহলে তো আমার এখানে কোনো সমস্যা নাই, কারণ ওরা তো আমার ভাই ওই সময়, এখনো ভাই তখনও ভাই, সবসময় ওরা আমার ভাই। তো ওই সময় আমি ভাবলাম যে তাহলে একটা স্লোগান দিই, ওদের একটু উৎফুল্ল হবে। তো আমি যখন একটু স্লোগান দিই, মানে একটু স্লোগান শুরু করছি, আমি বুঝতে পারি নাই যে ওটা ছাত্রলীগের মিছিল ছিল। স্লোগানটা শুরু করার সাথে সাথে পিছন থেকে একজন আসে আমাকে ধাপ করে বাড়ি মারে। ওরা আমাকে মিনিমাম 50 জন বেধুরুম মানে লাঠি শুট মানে আঘাত করে এবং রান্দাও দিয়ে আমার এই যে হাতের মধ্যে কোপ দেয়, এই যে আমার এই দাগটা কোপ দেয়, এমন ভাবে বাড়ি মারা শুরু করছে। আমি মনে করছি যে আমি আর শেষ, আমি মনে হয় আজকে আর বাঁচে থাকতে পারবো না। আল্লাহ আমার হায়াত দিছিল, বিদায় আমি বেঁচে গেছি, নয়তো আজকে আপনাদের সামনে এভাবে আমি কথা বলতে পারতাম না। আর পরে আমাকে যখন ওরা প্রচুর ভাবে মারে, আমি মনে করতেছি ওরা গুলিটা আমি আসলে কখন করছে আমি এটা বুঝতে পারি না। আমি মনে করতেছি যে আমার যেভাবে ওরা মারছে, রামদাও দিয়ে কোপ দিছে, ই করছে, আমার মনে হয় এই ব্যথাগুলাতে আমি মনে হয় অবশ হয়ে গেছি বা নিস্তেজ হয়ে গেছি। কিন্তু ওরা যে আমাকে গুলি করছে আমি জানি না। পরে যখন ওরা চলে গেল আমাকে গুলি করে মারধর দিয়ে, পরে কিছু রাস্তার লোকজন আসে আমাকে রিক্সায় তুললো। রিক্সায় তুলে আমি বললাম আমার ভাইকে ফোন দেন। ফোন দিল, ভাই ওই মুহূর্তে আসতে পারে নাই। পরে ওই রিক্সা নিয়েই আমি বললাম তাহলে আমার দ্রুত চিকিৎসার দরকার, কারণ আমার প্রচুর পরিমাণে রক্ত যাচ্ছে। আমার আমার কথা হলে আমার রক্তটাকে আগে থামাইতে হবে। তাহলে আশপাশে এদিক কিন্তু কোনো হসপিটাল নাই। আমি ভাবলাম সেন্ট্রাল হসপিটাল কাছে আছে আমাদের বাড়ির পাশেই, সেন্ট্রাল হসপিটালে যাই। সেন্ট্রাল হসপিটালে যাই, এর মধ্যে আমার ভাই চলে আসে। পরে সেন্ট্রাল হসপিটালে যাওয়ার পরে আমার কোনো চিকিৎসা ওরা দেয়নি ওখানে। বলতেছে আমরা কোনো এরকম কোনো চিকিৎসা আপাতত দিচ্ছি না, টোটালি বন্ধ, কারণ আন্দোলনকারীদের আমরা চিকিৎসা আমাদের দিতে নিষেধ আছে। আমাকে এভাবে ওখানকার স্টাফরা বললো আর কি। ওরা তো আমাকে একটু সান্ত্বনামূলক ভাবেও একটু স্যাভলন লাগাও দিতে পারতো, সেটাও করে নাই। মানে এক এক কথায় অমানবিক দৃষ্টিতে ওরা আমাকে দেখেছে। কোনো ওদের মধ্যে মনুষ্যত্ব বোধ ওই মুহূর্তে মনে হয় ছিল না। পরে আমি আমার পরিচিত ওই যে এসআই পুলক ভাইকেও ফোন দিই যে ভাই এই সমস্যা, সেন্ট্রাল হসপিটালে তো চিকিৎসা দিচ্ছে না। তাইলে তো কি করবি? আমি বললাম যে তাহলে পপুলারে যাই, পপুলারে আমার কাছে আছে। তখন পপুলারে চলে গেলাম। পপুলারে যাওয়ার পরে ওখানে দেখি শত শত স্টুডেন্ট গুলিবিদ্ধ। কাকে থুয়ে কাকে ওরা করবে, মানে ওরা ঘাবড়াই গেছে। কারণ ওদের তো লোক অল্প, নার্স অল্প, কিন্তু ওখানে মানে কয়েকশো ছাত্র লোক, সাধারণ জনতা, সে মানে কেউ ছিটাগুলি, কেউ কাটে গেছে, বিভিন্ন জনের বিভিন্ন রকমের সমস্যা। তো ছাত্ররা অনেক সহযোগিতা করছে, ধরে নিয়ে যায় ওখানে ভিতরে, আমাকে নিয়ে যায় একটা কোনো মতো এই ছোট্ট একটা বেডের মধ্যে 3 জন আমরা ওখানে। তো আমি সাইড করে একটু দাঁড়াইছি যেন ওরাও একটু বুঝতে পারে, ওরাও তো আমার মতোই অবস্থা। এখন ওখানে হেল্প করবো কিভাবে, এইরকম একটা সমস্যা হয়ে গেছিল। পরে তখন আমাকে একজন ধরে কোনো মতো করে ব্যান্ডেজ করে দিল। ব্যান্ডেজ করে দেওয়ার পরে বলছে ভাই আমরা এই ট্রিটমেন্ট আমরা এখানে আমরা দিতে পারবো না, আপনি ঢাকা মেডিকেলে চলে যান। পরে আমার ভাইকে বললাম যে ঢাকা মেডিকেলে তো যাব, কিন্তু আমি শুনতেছি যে হসপিটাল থেকেও নাকি আমাদের মতো রোগীদেরকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশে। পরে আমি পুলক ভাইকে ফোন দিই যে ভাই এখানে চিকিৎসা দিচ্ছে না, কি করব, মানে আমার ভাইকে দিয়ে ফোন দেয়। উনি বললো যে তুমি ঢাকা মেডিকেলে যাও, যতদূর সহযোগিতা করার আমি করব, সমস্যা নাই। পরে তখন ওখান থেকে একটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করছে, কে করছে আমি সঠিক জানি না। মিনিমাম আমরা অসুস্থ রোগী 5 থেকে 7 জন উঠছি, এবং ওইখানে আবার আমাদের রোগীগুলোর সাথে যে একজন করে গার্জিয়ান ছিল, এরাও মানে কি অবস্থা তাইলে আপনারা বুঝে নিয়েন। কোনো মতো করে ঢাকা মেডিকেলে পৌঁছার পরেই ওইখানেও দেখি শত শত ছাত্ররা দাঁড়ায় আছে, এরকম রুগী যেগুলো আসতেছে তাড়াহুড়া করে ওরাই নামায় নিয়ে যাচ্ছে, টলিমলিতে করে শোয়াচ্ছে। পরে আমাকে এক জায়গায় শোয়াইলো। শোয়ার পরে কিছুক্ষণ পর বলতেছে এমনি কি ট্রিটমেন্ট দেবো, ওনাকে আগে এক্সরে করতে হবে যে যে জায়গাগুলো। পুরো বডি আমার এক্সরে করার পরে ধরা পড়লো যে আমাকে গুলি করছে। গুলি, এবং আমার এই হাঁটুর একদম জয়েন্টের উপরে যায় গুলিটা আটকে আছে। পরে ওরা আমাকে ওখান থেকে নিয়ে আসার পরে সাথে সাথে পুরো পাটা আমার ব্যান্ডেজ করে দেয়, মানে আপনার যেটা প্লাস্টারের মতো ব্যান্ডেজ আর কি। এই ব্যান্ডেজ করে দিয়ে আমাকে বললো ভর্তি করে নিল আর কি। ভর্তি করে নিয়ে আমি ভিতরে নিয়ে যাই, দেখি এমন অবস্থা, মানে কে কোথায় থাকবে, রোগীর অবস্থা মানে দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। কোনো মতো করে একটা জায়গায় আমার ভাই একটা ফোম বিছায় আমাকে ওখানে শোয়াই রাখলো। পরে বালিশ টালিশ কিনে আনে, আমি ওখানে রাতটা কোনো মতো করে থাকলাম। পরের দিন সকালে ডাক্তাররা আসলো, আসে আমার রিপোর্ট টিপোর্ট দেখে বললো যে আপনার বাসা কোথায়। আমি বললাম যে আমার বাসা কাছেই। তখন ডাক্তাররা বললো যে আমার
যে আপনার এই গুলিটা যদি আমরা 15-20 দিন না বাইর করি আপনার কোনো সমস্যা নাই। কিন্তু আপনার মতো অনেক আপনার ভাইয়েরা এখনো রাস্তায় পড়ে আছে যাদের আমরা চিকিৎসা দিতে পারতেছি না। পরে আমাকে এই কথাটা শুনে খুব খারাপ লাগলো। আমি ভাবলাম যে আমি তো বেঁচে আছি। আমি সুস্থ আছি। আমার কিচ্ছু হবে না। একটা পা যদি চলে যায় সমস্যা নাই। কিন্তু আমার ভাইয়েরা যারা এখনো রাস্তায় পড়ে আছে ওরা অন্তত একটু চিকিৎসাটা পাক। আমি ডাক্তাররে বললাম যে আমাকে তাইলে আপনারা এখনই রিলিজ দিয়ে দেন। আমি তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তখন ওরা আমার রিলিজ দিয়ে দিল। এই রিলিজ দেওয়ার পরে আমি আর কোনো গাড়ি খুঁজে পাই না। তখন ঠিক আপনার ৫ তারিখ সকালে ১২টা ১২:৩০ সময় বা ১১টার সময়, আমার সঠিক টাইমটা নাই, কারণ আমি তো এমনি থেকে আতঙ্কের মধ্যে। এর মধ্যে একটা অ্যাম্বুলেন্স ২৫০০ থেকে ২,০০০ টাকা আমার ভাড়া নেয়। পরে আমি ওটাতে উঠে আসি। কিছুক্ষণ পর শহীদ মিনারে এখানে আসে, আমার পুলিশ ঘেরাও করে। ঘেরাও করে বলছে হ্যাঁ এন না তেন, মানে বিভিন্ন রকম বিভিন্ন জনের কথা বলতেছে। পরে আমি আবার আমার শ্রদ্ধা করি এবং ভালোবাসি পুলক ভাইকে ফোন দিলাম যে ভাই এই সমস্যা, আমার তো আবার পুলিশ আটকাইছে। তখন উনি কথা বলে, ওনাদের সাথে কথা বলার পরে ওখান থেকে আমার গাড়িটা ছাড়ে দেয়। তারপরে আমি বাসায় আসি। আমি যখন ওখান থেকে চলে আসি ৫ তারিখে, আবার আমার ১১ তারিখে যাইতে বলে। তো ১১ তারিখে যখন আমি যাই, এই ঢাকা মেডিকেলের এদিক কোনো আপনার ছিল না। পরে আমাকে বার্ন ইউনিটে ৫ তলায় দেয়। ৫ তলায় ওখানে প্রায় ৮-১০ দিন আমি থাকার পরও মানে এত পরিমাণের মানে অপারেশন থিয়েটার গুলো কোনো খালি নাই। মানে কাক থেকে কাকে অপারেশন করবে তখন পর্যন্ত। পরে আবার আমাকে কিছুদিন ১ সপ্তাহ পরে আমার ১১৫ নাম্বার রুমে আমাকে রেফার করে আবার ঢাকা মেডিকেলে। এখানে ২-৩ দিন থাকার পরে আমাকে ১৭ তারিখে তারা আমার অপারেশনটা করে, গুলিটা বের করে এবং আমার যে ফ্র্যাকচার হয়েছে এবং ড্রিল করে গুলি বাইর করছে, এখানে আমার প্লেট এবং রড লাগাই দেয় আর কি। তারপরে আমাকে ২০ থেকে ২২ তারিখের মধ্যে তারা ওখান থেকে ছাড়পত্র দেয় আবার। এর মধ্যে আমি বাসায় আসে, এখানে ঢাকা মেডিকেল থেকে আসার পরে এখানে ঢাকায় ছিলাম। আমার ফ্যামিলি শুধু আমার আব্বা ছিল আর আমার ভাবি ছিল। পরে ভাবলাম যে আমি গ্রামের বাড়িতে গেলে মনে হয় কিছুদিন সুস্থ হতে পারি। পরে আমি এই সেলাইগুলা খোলার পরে আমি গ্রামের বাড়িতে চলে যাই। আমি চরমভাবে তখন গ্রামের বাড়িতে যাওয়ার পরে, আর গ্রামে তো আমার গ্রামের বাড়ি ঠাকুরগাঁ। ওইখানে তো আমাদের সেরকম চিকিৎসা ভালো নাই। কোনো ডাক্তার নাই, কোনো মেডিকেল নাই যে আমি ভালোভাবে চিকিৎসাগুলা নিব। পরে আমি ১-২ মাস পরে রংপুরে যাই। ইসলামী মেডিকেলে আমি ডাক্তার দেখাই। ডাক্তার দেখার পরে ওখানে আমার ওষুধ-টষুধ লিখে দেয়। ওখান থেকে আবার আমি বাড়িতে আসি। প্রায় ৭-৮ মাস আমি খুব অসুস্থ ভোগ এবং ২ লাঠি দিয়ে হাঁটি আরকি। এখন একটু স্বাভাবিক, পুরাপুরি এখনো আমি স্বাভাবিক না এবং আমাদের ভালোভাবে এখনো চিকিৎসাগুলা পাচ্ছি না। কোনো কারণ সরকারি ফান্ডে তো ওষুধ আছে। এই ওষুধগুলা আমরা কোথাও পাচ্ছি না। আমাদের একটা আপনার হলো চিকিৎসা কার্ড দিছে। আসলে এই কার্ডটা কি জন্য দিছে আমি জানি না। এটা কি আমাদের কি সান্ত্বনামূলকভাবে দিছে না কি দিছে আমি কিচ্ছু জানি না। এই যে আমাদের কার্ডটা। এটা দিয়ে আমরা কোনো পুরাপুরি এখনো কোনো ট্রিটমেন্ট পাচ্ছি না। কোথাও ভালোভাবে রেসপেক্ট পাচ্ছি না। কোনো মূল্যায়ন পাচ্ছি না। জানি না আমি কি কারণে পাচ্ছি না। আসলে প্রতিদান বলতে কি বলবো? আমি বর্তমানে যে প্রধান উপদেষ্টা, ইনি খুব ভালো মানুষ। ইনি আমাদের বাংলাদেশের জন্য অনেক কিছু করার চেষ্টা করে। কিন্তু উনার পার্শ্বপ্রতিক যে লোকগুলা, কারণ আমাদের সব সেক্টরে তো এখনো স্বৈরাচার বসবাস করে। এজন্য আপনার উনি কাজ করতে পারতেছে না। তারপরে কিছু উপদেষ্টাও ধান্দাবাজি উপদেষ্টা আছে। এই উপদেষ্টাগুলার কারণে আমাদের এখনো মানে আমরা যেটা আশা করছিলাম, এই আশার মধ্যে ১০০ র মধ্যে আমি মনে করি ২০% আমরা পাচ্ছি। ৮০% এখনো পাই না। আসলে এখানে মূলত পরিবার ছাড়া তো তখন আমার কেউ ছিল না পাশে। ফ্যামিলির সবাই এবং আমার বন্ধু-বান্ধব যারা আসতো দেখতে বা বিভিন্ন রকম এরকম যারা পরিচিত তারা আমাকে সবাই উৎসাহিত করতো যে, "কিচ্ছু হবে না, কোনো সমস্যা হবে না, তুমি ভালো হয়ে যাবা।" আসলে আমি আহ ওই দিনগুলাকে যখন স্মরণ করি, আমি নিজেকে ঠিক রাখতে পারি না। যে ভয়াবহ দিন গেছে, আসলে এগুলা কিভাবে বলবো আমি নিজেও কিছু বুঝতে পারতেছি না। আল্লাহ আমার হায়াত রাখছিল বিদায় আমি বেঁচে গেছি। যদি আমার গুলিটা এদিক করতো, হয়তো আজকে আপনাদের সামনে এভাবে আমি কথা বলতে পারতাম না। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।